Assalamu alaikum wa rahmatullah. Auzu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. In the name of Allah, the most gracious and the most merciful. Welcome to capacity building session of Genius Scholarship Program brought to you by Center for Zakat Management. I'm here today to speak to you about English for career development. I'm Abu Yousuf. I'm a banker by profession and educator by passion. Today we are going to discuss about English presentation and communication skills for the young leaders and young professionals. So প্রথমেই একটি বিষয়ে আলাপ করতে চাই যে আমরা বাংলাদেশে যারা ইংরেজি শিখছি বিশেষ করে বাংলা মিডিয়ামে যারা পড়ছি মাদ্রাসা কিংবা স্কুলে কলেজে আমাদের প্রত্যেকের একটা বেসিক প্রবলেম আমরা দেখি উই ক্যান রাইট বাট উই ক্যানট স্পিক এইজন্য আমরা প্রথমেই আজকে স্পিকিং এবং প্রেজেন্টেশন নিয়ে কথা বলবো আপনারা জানেন যে একটা ভাষার চারটি স্কিলস এই চারটি স্কিলসের মধ্যে আমরা কিছু সাব স্কিলস এবং কিছু মেইন স্কিলস নিয়ে কথা বলবো ফর এক্সাম্পল লিসনিং এন্ড স্পিকিং মেইন স্কিলস পাশাপাশি সাব স্কিলস হলো প্রেজেন্টেশন পাবলিক স্পিকিং কমিউনিকেশন স্কিলস এই বিষয়গুলো নিয়ে সো প্রথমেই যদি আমরা একটি বিষয় জিজ্ঞেস করি আপনাদের যে আপনারা কেন যারা বাংলা মিডিয়ামে পড়ছি 16 থেকে 17 বছর ধরে ইংরেজি শেখার পরেও আমরা কেন ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না হোয়াট আর দ্য রুট কজেস সো আমার সাথে অনেকেই এগ্রি হবেন এবং আমি নিজেও একটি রিসার্চ করেছি যেখানে দেখেছি যে রুট কজেস হলো বেসিক্যালি তিনটি সো নাম্বার 1 কজেস ফিয়ার অ্যান্ড ইনারশিয়া যে আমরা যখন কথা বলতে যাই খুবই ভয় পেয়ে যাই আমরা ভয়ের কারণে কথা বলতে পারি না যদিও আমি জানি কি বলবো এর মূল কারণ হলো ভয় দুটো বিষয় হয় যে আমার সেন্টেন্সটা কি কারেক্ট হচ্ছে নাকি ভুল হচ্ছে আমার প্রনাউন্সিয়েশন কি ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে এই যে একটা প্রবলেম এটার কারণে আমরা বলতে পারি না দিস ইজ দ্য নাম্বার 1 প্রবলেম সেকেন্ডলি আমরা দেখি যে আমাদের মেইন প্রবলেম হলো উই ডোন্ট হ্যাভ ইংলিশ স্পিকিং এনভায়রনমেন্ট আমাদেরকে ইংরেজিতে কথা বলার যে একটা পরিবেশ থাকা দরকার সেই পরিবেশটা আমাদের অনেকের মাঝেই আমরা পাই না ইউনিভার্সিটিতেও পাই না ইভেন আজকের এই 21st সেঞ্চুরিতেও অনেকেই দেখবেন খুব হাস্যরসাত্মক হিসেবে বিষয়টা নিয়ে নেয় যদি কেউ ইংরেজিতে কথা বলে বাট আনফর্চুনেটলি ইংলিশ ইজ নো লঙ্গার আ ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইজ আ মিডিয়াম অফ কমিউনিকেশন আপনি যদি কমিউনিকেট করতে না পারেন আজকের এই পৃথিবীতে ইউ ক্যানট এক্সপ্রেস ইয়োরসেলফ প্রপারলি টু দ্য ওয়ার্ল্ড ফর এক্সাম্পল আপনি যদি ইংলিশ স্পিকিং স্কুলের দিকে তাকান দে আর ভেরি লিটল কিডস তারা জানেও না আমরা যতটুকু গ্রামার জানি নাউন প্রনাউন আমাদের টেন্স প্যাসিভস লটস অফ থিংস উই হ্যাভ লার্নড ওরা এগুলোর নামও জানে না বাট দে ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি ওয়াই দ্য ওয়ান এন্ড অনলি রিজন ইজ they have got environment we haven't same way তে যদি আপনি এখন ইংলিশ স্পিকিং কোনো কান্ট্রিতে চলে যান তাহলে দেখবেন আপনি উইদিন আ মান্থ এক মাসের মধ্যে আপনি ইংরেজি বলা শিখে ফেলেছেন হাউ বিকজ অফ দ্য রিইনফোর্সমেন্ট আপনি যেই পরিবেশে আছেন সেই পরিবেশটা আপনাকে বাধ্য করছে ইংরেজি শেখার জন্য দ্যাট মিনস ইউ আর লিসনিং ইংলিশ অ্যান্ড ইউ আর প্রডিউসিং ইংলিশ সো এই যে লার্নিংয়ের যে প্রসেস সেই প্রসেসে আপনার ভুল হবে সেটা নিয়ে আপনার ভাবার কোনো প্রয়োজন নেই টুডে ইউ আর মেকিং 100% মিস্টেক্স বাট ইফ ইউ কিপ লার্নিং টুমরো ইউ উইল বি মেকিং লেস মিস্টেক্স রাইট সো দিস ওয়ে গ্রাজুয়ালি ইউ উইল ইমপ্রুভ সো মাই সেকেন্ড পয়েন্ট ইজ আই থিঙ্ক ভেরি ক্লিয়ার টু অল অফ ইউ উই হ্যাভ টু মেক অ্যান ইংলিশ স্পিকিং এনভায়রনমেন্ট ইংরেজি বলার পরিবেশ তৈরি না করে কখনোই উই ক্যান নট learn English properly because English is not our mother tongue আমরা বাংলা ভাষা কিভাবে শিখেছি আপনি যদি একটু চিন্তা করেন কোনো গ্রামার পড়ে কি আপনি বাংলা শিখেছেন অবশ্যই না কিভাবে শিখেছেন বাংলাটা শিখেছেন আপনি শুনেছেন তারপরে আপনি বলার চেষ্টা করেছেন
তার আগে আপনি ইমিটেট করেছেন, দ্যাট ইজ লিসনিং, তারপর ইমিটেটিং, শুনলাম, আমি আবার নিজের মতো করে এটাকে ইন্টারনালাইজ করার চেষ্টা করেছি, দেন আমি রিপ্রডিউস করেছি, অ্যান্ড ফাইনালি আই হ্যাভ বিন এবল টু স্পিক। সো দিস ইজ দ্য ন্যাচারাল ওয়ে অফ লার্নিং এনি ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। সো আমরা যদি এই প্রসেসটা ফলো করি, যে আমি শোনার চেষ্টা করি বেশি বেশি, তারপরে ইন্টারনালাইজ করার চেষ্টা করি যে আমি কী শুনলাম, কী বুঝলাম, দেন আমি রিপ্রডিউস করি, অ্যান্ড ফাইনালি আই উইল বি এবল টু স্পিক স্মুথলি, smartly, spontaneously like my mother language. Another point আমরা যদি ডিসকাস করতে যে lack of communicative English grammar and vocabularies, যেহেতু আমি আগে বলেছি যে ইংরেজিটা আমাদের মাতৃভাষা নয় এবং আমরা এই ভাষার অনেক গ্রামার, অনেক vocabulary আমরা শিখেছি, বাট কোনটা শিখে আমার স্পিকিংয়ে কাজে লাগবে, কোনটা শিখে লাগবে না, সেই বিষয়টা আমরা অনেক সময় খেয়াল করিনি। আমরা লার্নিং প্রসেসটাও একটু ভুল ছিল, আই শুড সে, বিকজ আমরা শিখেছি কীভাবে, আমরা টাইপস শিখেছি, এলাবোরেশন শিখেছি, আই মিন ডিডাকটিভ মেথড ফলো করেছি। ফর এক্সাম্পল টেন্স কত প্রকার, কী কী, নাউন কত প্রকার, কী কী, এই যে কত প্রকার ও কী কী পরীক্ষায় পাশ করার জন্য এইভাবে আমরা শিখেছি। বাট ল্যাঙ্গুয়েজের পারপাসটা কি? ইফ আই আস্ক ইউ অল, হোয়াট ইজ দ্য পারপাস অফ লার্নিং আ ল্যাঙ্গুয়েজ? কত প্রকার কী কী আর পরীক্ষায় ভালো করা? অফকোর্স নট। পারপাস অবশ্যই হলো ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট, নট টু কমপ্লিকেট। ভাষা শেখার কাজই হলো কমিউনিকেট করা, এটাকে কমপ্লিকেট করা নয়। বাট আনফর্চুনেটলি ইন আওয়ার কান্ট্রি আমরা ভাষা শেখাটাকে ভীতিকর একটা পরিস্থিতি নিয়ে গিয়েছি। ভাষা শেখা যে একটা আনন্দের বিষয়, ইটস আ ম্যাটার অফ ফান, ইটস আ ম্যাটার অফ এনজয়মেন্ট, আমরা সেই জায়গায় রইনি। সো ইয়াং লিডার্স যারা আজকে এই প্রোগ্রামে আছেন তাদেরকে আমি বলবো, ইউ আর দ্য ফিউচার অফ দিস কান্ট্রি, ইউ হ্যাভ টু লার্ন অ্যান্ড ইউ হ্যাভ টু পারসিউ আদার পিপল টু লার্ন ইন আ ইজিয়েস্ট ওয়ে, ইন অ্যান ইজিয়েস্ট ওয়ে। তো এই বিষয়টা যে আমাকে কমিউনিকেটিভ গ্রামার শিখতে হবে, উই হ্যাভ টু লার্ন কমিউনিকেটিভ গ্রামার। ফর এক্সাম্পল আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, যে আমরা প্যাসিভ শিখেছি, প্যাসিভটা কীভাবে শিখেছি, অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করতে হয় সেটা শিখেছি। যে আমি ভাত খাই, এটাকে ইংরেজি করতে হবে। সো ইংলিশটা কি? আই ইট রাইস, এটা প্যাসিভ করতে হবে। তাহলে রাইস অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, রাইস ইজ ইটন বাই মি। এই যে আমরা শিখেছি একটা ফর্মুলার মধ্য দিয়ে। বাট থিঙ্ক অ্যাবাউট দিস সেন্টেন্স, আমি যদি বলতে পারি যে আমি ভাত খাই, আমার এক্সপ্রেশনটা কি ক্লিয়ার অর নট? অফকোর্স ক্লিয়ার, কমিউনিকেশন ইজ ডান হিয়ার। তো আমাকে কেন বলতে হবে রাইস ইজ ইটন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হয়? সো দিস ইজ আ ভেরি আই মিন খুবই বাজে একটা স্ট্রাকচার হয়ে গেল। আই মিন এটা একটা লাফিং সেন্টেন্সেস হয়ে গেছে। বাট প্রশ্ন হলো, তাহলে কি আমার প্যাসিভ শেখার দরকার নেই? অফকোর্স প্যাসিভ শেখার দরকার আছে। কোথায় আমরা কোন সেন্টেন্সটাকে প্যাসিভ করবো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আপনি খেয়াল করে দেখুন, আপনি এখন লোকাল বাসে আছেন, আপনি মানিব্যাগ ছিল আপনার সাথে, আপনি যখন বাসে উঠলেন, কিন্তু অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম আপনি দেখলেন যে আপনার মানিব্যাগ উধাও। ডু ইউ নো হু ইজ দ্য পারসন হু হ্যাজ টেকেন আওয়ে দিস মানিব্যাগ? তো জানেন না যে মানিব্যাগটা কে নিয়ে গেছে, তাই না? এখন আপনি এই যে ডোর, যে সাবজেক্ট, আপনি জানেন না, এইরকম সেন্সে আপনি তখন প্যাসিভ করবেন। তখন আপনি বললেন যে মাই মানি ব্যাগ হ্যাজ বিন স্টলেন, প্যাসিভ হয়ে গেল, মাই মানি ব্যাগ হ্যাজ বিন স্টলেন, রাইট? সো ক্ষেত্র আছে। কমিউনিকেটিভ গ্রামারটার মানে হলো আপনি কোথায় কোন জায়গায় সেটা ইউজ করবেন, অ্যান্ড দ্যাট মাস্ট বি সেন্সিবল, নট লাইক রাইস ইজ ইটেন বাই মি। আরেকটা এক্সাম্পল যদি বলি, যে আপনার কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে, সো আপনি এখন কি করবেন? কম্পিউটার ঠিক করাতে চাচ্ছেন। আপনি কি আগে মনস্থির করে বাসা থেকে বের হন যে অমুক লোক সেই কম্পিউটার ঠিক করে দিবে, নাকি আপনি চিন্তা করেন যে কম্পিউটারের দোকানে আপনি যাবেন, রাইট? যে মাই কম্পিউটার ইজ আউট অফ অর্ডার, সো আই নিড টু রিপেয়ার মাই কম্পিউটার। সো কম্পিউটার নিডস টু বি রিপেয়ার্ড, কমিউনিকেটিভ প্যাসিভ, computer needs to be repaired.
সো আমি যেটা বুঝাচ্ছি আমাদের ল্যাক অফ কমিউনিকেটিভ গ্রামার আছে। আমরা টেন্সটাকে অনেক বছর ধরে পড়েছি, বাট আনফর্চুনেটলি উই ক্যানট ইউজ টেন্স প্রপারলি। এরকম অসংখ্য গ্রামাটিক্যাল আইটেমস আছে যেগুলো আমরা এমনভাবে শিখেছি যে শুধু পরীক্ষায় পাশ করার জন্য ইন্টারনালাইজ করতে পারিনি। সেম ওয়ে ভোকাবুলারির ক্ষেত্রে যদি আমরা আসি, আমরা জানি না যে কত ভোকাবুলারি আমাদের জানা দরকার। এবং ইভেন আমরা অনেকেই যারা ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত পাশ করেছি তাদের কাছে স্টক আছে, প্রত্যেকেই দেখবেন যে 2000-3000 ভোকাবুলারি মুখস্থ আছে, বাট উই ক্যানট ইউজ এট দ্য রাইট টাইম। এটার মেইন কারণ হলো উই আর নট ইন প্র্যাকটিস। আমরা প্র্যাকটিসের মধ্যে নেই বলেই আমরা সেটা পারি না। সো আই উড লাইক টু সামারাইজ 3 চ্যালেঞ্জেস যেগুলো আমাদের ইংরেজি শেখার ক্ষেত্রে বড় বাধা। নাম্বার 1, I said fear and inertia. ভয়টা কিসের? fear of making wrong sentences. I would say nothing can be happen without making wrong, right? So learning journey-টা হবে learning through mistakes. Every day you will be learning new things and your mistakes will be covered up. So this should be the ultimate journey of learning. And secondly, আমরা যেটা বলেছি যে you have to make an English speaking environment. I have given one example, English medium স্কুলের একটা এক্সাম্পল দিয়েছি, আর একটা এক্সাম্পল দিয়েছি আপনি যদি ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যান তখন আপনি অটোমেটিকলি ইংরেজি পারবেন। কেন পারবেন? বিকজ অফ দ্য এনভায়রনমেন্ট। সো ক্রিয়েট এনভায়রনমেন্ট অ্যাট ইউর হোম, ক্রিয়েট এনভায়রনমেন্ট অ্যাট ইউর অফিস, create environment at your circle, and believe me, within 1 month you will have change. You must see changes, you must see positive changes. And thirdly, আমি বলেছি যে যেহেতু ইংরেজিটা আমাদের মাতৃভাষা নয়, এটার অ্যাকিউরেসির জন্য to make sentences correct, to use the proper vocabulary and expressions, আপনাকে একটা ভালো গ্রামার বই আপনি বাজার থেকে কিনতে পারেন, ভালো স্পোকেন ইংলিশের বই আছে সেটা কিনতে পারেন। তাহলে আপনি এটা একটা গাইড হিসাবে ইউজ করতে পারবেন। আপনি প্রতিদিন 1টা বা 2টা করে আইটেম আপনি শিখতে পারবেন। এর বাইরে আমরা এখন কথা বলবো যে এই চ্যালেঞ্জেসগুলো থেকে ওভারকাম করার আরও ডিটেইল ওয়েজগুলো কী কী। অলরাইট, সো ফার্স্ট অফ অল যে বিষয়টা আমি আগেই সবসময় ফোকাস করি, আই বিন টিচিং ইংলিশ ফর অ্যাডাল্টস, আই মিন ইউনিভার্সিটি লেভেল স্টুডেন্টস ইন দ্য লাস্ট 16 years in Dhaka University, Jahangir University and other public universities. So আমি যেটা দেখেছি যে ম্যাক্সিমাম স্টুডেন্টস আর ব্রিলিয়েন্ট, সুপার ব্রিলিয়েন্ট, দ্য প্রবলেম ইজ স্পিকিং। ভর্তি পরীক্ষায় অনেকে হাইয়েস্ট মার্কস পায় বাট তারপরও বলতে পারে না। তো আমি কি বলবো সে ব্রিলিয়েন্ট না? অবশ্যই সে ব্রিলিয়েন্ট, বাট তার ওই পরিবেশটা সে পায়নি। তো আমরা এই ওভারকাম কিভাবে করব? ওভারকাম করার জন্য এখানে 3টা পদ্ধতি নিয়ে আজকে আলাপ করব। একটা হলো টেকনিক্স, আর একটা হলো অ্যাক্টিভিটিস, অ্যান্ড ফাইনালি মেথডস অ্যান্ড অ্যাপ্রোচ। সো টেকনিক্সে যদি আমরা তাকাই, প্রথমেই একটা চমৎকার টেকনিক, সারা বিশ্বে এটা আজকে ব্যবহৃত হচ্ছে, থিঙ্কিং ইন ইংলিশ ফিলসফি। আমরা কি করি? আমরা যখন নাকি কোনো কিছু বলতে চাই, উই ট্রাই টু ট্রান্সলেট। আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করি, রাইট? সো ট্রান্সলেট করলে কি হয়? ইউ ক্যানট অ্যাকচুয়ালি এক্সপ্রেস ইউর সেলফ, ইউ আর গেটিং স্টাক ইন এভরিওয়্যার, আপনি আটকে যাচ্ছেন বারবার। সো ট্রান্সলেট করলে ন্যাচারালি শেখা সম্ভব নয়। এই জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল আমাদেরকে থিঙ্কিং ইন ইংলিশ মানে ইংরেজিতে চিন্তা করার প্র্যাকটিসটা গড়ে তুলতে হবে। আমি যদি একটু মোর ক্লিয়ারলি বলি যে আপনি কিভাবে ইংরেজিতে চিন্তা করার অভ্যাসটা গড়ে তুলবেন। দেখুন, আপনি ফর এক্সাম্পল আমরা এই রুমে বসে আছি, এই রুমে আমার একটি টিভি ক্যামেরা আছে, আমার একটা এসি আছে, আমার একটা টেবিল আছে, কিছু বুকস আছে, অ্যান্ড দেয়ার আর সাম পিপল টু গাইড। সো এখানে যদি আমি এই কথাগুলো আমি ইংরেজিতে একটা ওয়ার্ড, সিঙ্গেল ওয়ার্ড দিয়ে প্রথমে বলা শুরু করি, দেয়ার ইজ যদি বলতে না পারি, বললাম এসি, তারপর বললাম ফ্যান, টেবিল, এই ওয়ার্ডগুলো আপনার মুখ দিয়ে বের হলো, তো দ্যাট ইজ ইংলিশ, তাই? এইভাবে আপনার সিঙ্গেল ওয়ার্ডস বের হলো। এরপরে আপনাকে একজন টিচার বা একজন আপনার বড় ভাই বা যে পারে ইংরেজি আপনাকে একটু কানেক্ট করিয়ে দিল যে দেয়ার ইজ অথবা দেয়ার আর সাম
বুকস, যে এই রুমে কিছু বই আছে, there are some books here in this room, there is an AC, there are some tables and chairs, and I really love this room because I spend most of my time in this room. এই যে এইভাবে আপনি একটু একটু ভাঙা ভাঙা করে বলার চেষ্টা করবেন, বাট নেভার ট্রান্সলেট। এইভাবে আপনি প্রতিদিনকার যেই বিষয়গুলো আছে, আপনি এভরিডে ঘুম থেকে উঠেন, নাস্তা করেন, ইউ হ্যাভ আ ডেইলি প্ল্যান যে আজকের দিনে আপনি কি করতে চান, সো এই সবগুলো বিষয় আপনি ট্রাই টু ইউজ ইন ইংলিশ। এটি আপনার ইংরেজিতে থিঙ্কিং করার ক্যাপাসিটিটা বাড়িয়ে দেবে। ফর এক্সাম্পল, আজকে আপনি কি করতে চান, যে টুডে আই হ্যাভ সাম ওয়ার্কস টু ডু। ফার্স্ট অফ অল, I will get up early in the morning, say my Fajr prayer, and then recite the Holy Quran with meaning, and then write down my everyday works. এইভাবে আপনি এই কথাগুলো যেগুলো আপনি বাংলায় বলতে চান বা বলেন, সেগুলোই আপনি ইংরেজিতে বলবেন। So this way you will have the habit of thinking in English. Next, coming up, যেটা আমি একটু আগেও বলেছি, listening, imitating, reproducing, speaking. চারটা বিষয়: listening, imitating, reproducing and speaking. যদি কেউ ভালো ইংরেজি বলতে চায়, তাকে অবশ্যই লিসনিং করতে হবে। Why? Listening is a receptive skills. আমরা চারটা স্কিলস যদি একটু তাকাই, লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, এই চারটা স্কিলসের মধ্যে লিসনিংটা হলো রিসিপটিভ, রিডিংটা হলো রিসিপটিভ। I mean, you are receiving information, right? Either by your ear or by your understanding. আপনি লিসনিংয়ের মাধ্যমে আপনি শুনছেন, বোঝার চেষ্টা করছেন, ইনফরমেশন রিসিভ করছেন। সেম ওয়েতে রিডিং, আপনি যখন পত্রিকা পড়ছেন, আপনি ম্যাগাজিন পড়ছেন, তখন আপনি ইনফরমেশন রিসিভ করছেন। সো এই দুটা স্কিলস হলো রিসিভিং স্কিলস। অ্যান্ড স্পিকিং আর রাইটিং, এই দুটো হলো প্রোডাক্টিভ স্কিলস। আপনি যখন কথা বলছেন, ইউ আর প্রডিউসিং, রাইট? আপনি যখন লিখছেন, ইউ আর প্রডিউসিং। সো আমরা এই দুইটা ভাগে ভাগ করে নিয়েছি চারটা স্কিলসে, রিসেপটিভ স্কিলস অ্যান্ড প্রোডাক্টিভ স্কিলস। সো যেহেতু আমরা শুধু আজকে স্পিকিং নিয়ে কথা বলবো, এটার সাথে রিলেটেড হলো আমার লিসনিং। সো লিসনিংটা আপনি অনেক বেশি করতে হবে। লিসনিং যদি আপনি অনেক বেশি করেন, তাহলে ইউ উইল হ্যাভ দ্য আইডিয়া হাউ নেটিভ স্পিকার স্পিক্স, তারা কিভাবে কথা বলে। দেন নেটিভ স্পিকার ছাড়াও আপনি যারা নন নেটিভ গুড স্পিকার্স আছে, আপনি তাদেরকে যখন শুনবেন, তখন আপনার ভিতরে একটা স্টাইল ডেভেলপ হবে। ইউ উইল হ্যাভ ইউর ওন স্টাইল টু স্পিক। অনেকে বলে, আমি কি ব্রিটিশ ফলো করব না আমেরিকান ফলো করব? I should say you should follow yourself. Love yourself, not love others. Of course, you must love others. আপনি যদি নিজেকে পছন্দ করতে পারেন, তাহলে কিন্তু আরেকজনকে ভালোবাসতে পারবেন। সো আপনি নিজের স্টাইলকে নিজে ফলো করবেন। আমি যেটা বলতে চাচ্ছি, আপনি নিজের ওন স্টাইল ডেভেলপ করবেন। আপনি ইমিটেট করবেন, কাউকে আপনি ইমিটেট করবেন, বাট ইউ উইল ডেভেলপ ইয়োর স্টাইল অফ স্পিকিং অ্যান্ড হুইচ উইল বি ভেরি ফ্যাসিনেটিং। আমরা দেখি যে বর্তমানে ব্রিটিশ, আমেরিকান ইংরেজির বাইরেও একটা নতুন ইংরেজি আমরা আজকের পৃথিবীতে দেখতে পাচ্ছি। সেটা কি? ইন্ডিয়ান ইংলিশ, রাইট? সো ওয়াই নট বাংলাদেশি ইংলিশ? যা শুনলেই বুঝতে পারবে যে এটা বাংলাদেশের ইংরেজি। ওয়াজ দ্য প্রবলেম? কোনো প্রবলেম নাই। সো আমি বলবো যে আপনি ব্রিটিশ, আমেরিকান ফলো করার কোনো প্রয়োজন নেই। আপনি কারেক্ট ইংলিশ ফলো করবেন, আপনি কারেক্ট ইংলিশ বলবেন, ঠিক আছে? যেমন আমাদেরকে যদি কেউ বলে যে আমি কি চাটগাঁয়ে ফলো করবো নাকি নোয়াখালী ফলো করবো, আপনি কোনটা ফলো করবেন? আপনি স্ট্যান্ডার্ড ওয়ান ফলো করবেন, রাইট? সো আপনার কোনো ডায়ালেক্ট অথবা কোনো কমিউনিটিকে ফলো করার প্রয়োজন নেই, কোনো পার্সনকে ফলো করার প্রয়োজন নেই। রাদার ডেভেলপ ইউর ওন স্টাইল, বিকাম ইউর ওন হিরো, রাইট? You can become the hero of thousands and hundreds then. So listening is a must. আপনি যত বেশি লিসনিং করবেন, লিসনিংয়ের ক্ষেত্রে আমি তিনটা পদ্ধতি ফলো করি ইন মাই পার্সোনাল লাইফ অ্যান্ড আওয়ার স্টুডেন্টস অ্যাজ ওয়েল। সেটা হলো, আপনি একবার যদি কোনো কিছু শুনেন, আপনি সেইটাতে দক্ষ হবেন না। তাহলে কি করতে হবে? আপনি একটা
কন্টেন্টটি মিনিমাম 3 বার শুনবেন। ফার্স্ট টাইম আপনি যখন শুনবেন লিসনিংটা, তখন আপনি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য কন্টেন্ট, কী বলতেছে সেটা বোঝার চেষ্টা করছেন। দেন আন্ডারলাইন দ্য ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড। যে সেন্টেন্সগুলো আপনি বুঝছেন না, যে ওয়ার্ডগুলো আপনি বুঝতেছেন না, সেগুলো আপনি আন্ডারলাইন করবেন, রাইট? আন্ডারলাইন করার পরে আপনি এগুলোর উচ্চারণ শিখবেন। ক্যামব্রিজ বা অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি আছে অনলাইন অ্যাভেলেবল, আপনি এটা বারবার শুনে আপনি উচ্চারণটা ঠিক করে নিতে পারবেন। সেন্টেন্স মেকিংটা কীভাবে হলো, আপনি সেটা একটু কারো হেল্প নিয়ে বা কোনো গ্রামার বইয়ের হেল্প নিয়ে ইউ ক্যান মেক ইট ওকে। সো এইভাবে আপনি সেকেন্ড টাইম শুনলেন, থার্ড টাইম আপনি সামারি করবেন যে আমি যা শুনলাম। ফর এক্সাম্পল, আপনি আজকে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের জাকাত কীভাবে ডিস্ট্রিবিউশন হবে, হাউ টু ডিস্ট্রিবিউট জাকাত, এটা নিয়ে আপনি একটা লেকচার শুনলেন। এই লেকচারটাকে আপনি নিজের মতো করে বলার চেষ্টা করেন, রাইট? তখন হবে আপনার এই লিসনিংটা পারফেক্ট হবে। সো লিসনিংটা আমরা শুনবো 3টা ওয়েতে। ফার্স্ট অফ অল আমি কন্টেন্ট বোঝার চেষ্টা করব। সেকেন্ডলি আমি যেই ওয়ার্ডস এবং সেন্টেন্স স্ট্রাকচারটা বুঝলাম না সেটা আমি শিখে ফেলবো। থার্ডলি আমি যা শুনলাম তার উপর একটা সামারি স্পিচ দিব। সো এভাবে যদি আমি লিসনিং প্র্যাকটিস করি, আই এম শিওর ইউ মাস্ট বি এ ভেরি গুড স্পিকার ইন ইংলিশ। দেন থার্ড স্ট্র্যাটেজি, যেটা আমরা ইন দ্য লাস্ট 16 ইয়ার্স পড়াতে গিয়ে দেখেছি দিস হ্যাজ বিন রিয়েলি ইফেক্টিভ, সেটাকে আমরা সংক্ষেপে বলি ইউপিপি, আন্ডারস্ট্যান্ডিং, প্র্যাকটিস, পারফেক্টনেস। ইউপিপি। আপনি প্রথমেই কোনো কিছু বলার আগে আপনাকে বুঝতে পারতে হবে। আন্ডারস্ট্যান্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি একটা গ্রামাটিক্যাল আইটেম শিখছেন অথবা আপনি একটা ভোকাবুলারি শিখছেন, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হাউ টু ইউজ দিস ভোকাবুলারি, তাই না? এই জন্য আন্ডারস্ট্যান্ডিং ইজ আ মাস্ট। তারপরে প্র্যাকটিস, আপনি কতক্ষণ প্র্যাকটিস করবেন? আমরা একবার যখন শুনি সেটা কি আমি পরবর্তীতে ইউজ করতে পারি? অফকোর্স নট। তখন আমাকে প্র্যাকটিস করতে হবে। সেই প্র্যাকটিসটা আমি কতক্ষণ করবো? হাউ লং টু প্র্যাকটিস? প্র্যাকটিস করবো আমি ততক্ষণ যতক্ষণ না আমি সেই নির্দিষ্ট ভোকাবুলারি অথবা গ্রামারের উপর এক্সপার্ট হচ্ছি, রাইট? ফর এক্সাম্পল, আমি আজকে একটা ওয়ার্ড ইউজ করলাম ইন্টারনালাইজ। ইন্টারনালাইজ মানে হলো আত্মস্থ করা, মেমোরাইজ না। So there is difference between memorization and internalization. Internalization হলো আপনি এটা আত্মস্থ করার চেষ্টা করলেন। এই যে ওয়ার্ডটা আপনি একবার শুনে অনেক লার্নারই এটা বলতে পারবে না। সো আপনাকে কি করতে হবে? ইন ওয়ান ব্রেথ আপনি চেষ্টা করবেন বারবার বলার জন্য। ফর এক্সাম্পল, ইন্টারনালাইজ, তারপর আপনি এটা ইউজ করেন যে ইউ হ্যাভ টু ইন্টারনালাইজ to be perfect in this sector, right? এভাবে দেন আপনি প্র্যাকটিস করতে গিয়ে একটা সময় বুঝবেন you have become perfect on any particular grammatical item or any particular pronunciation, all right, of any word. তখন আপনি ইউজ করতে পারবেন। সো এই সবগুলো বিষয় বলার পিছনে কারণ হলো আপনি একটি চমৎকার ক্যারিয়ার চান, একটা একাডেমিক ক্যারিয়ার চান, একটা চমৎকার প্রফেশনাল ক্যারিয়ার চান, রাইট? সো একাডেমিক ক্যারিয়ার হোক কিংবা প্রফেশনাল ক্যারিয়ার হোক, আজকের এই বাংলাদেশে বা আজকের এই পৃথিবীতে, ইন দিস গ্লোবাল ওয়ার্ল্ড, ইংরেজি ছাড়া, প্রেজেন্টেশন স্কিল ছাড়া, কমিউনিকেশন স্কিল ছাড়া ইজ ইট পসিবল? এটা কি কোনোভাবেই সম্ভব? কোনোভাবেই সম্ভব না। বাংলাদেশের এমন কোনো কর্পোরেট হাউস পাবেন না যেখানে আপনি ইংরেজি যদি না পারেন আপনি টিকে থাকতে পারবেন, বিলিভ মি। কারণ আপনাকে আপনার যে সেক্টর, সেই সেক্টরের দক্ষতার পাশাপাশি এটাকে তো প্রেজেন্ট করতে হবে। ফর এক্সাম্পল, আপনি একজন অ্যাকাউন্টেন্ট, আপনার এই অ্যাকাউন্টিংয়ের উপর আপনার বিশাল দক্ষতা আছে, অগাধ বুৎপত্তি আছে, আপনি এটাকে প্রেজেন্ট করতে হবে, রাইট, টু দ্য ওয়ার্ল্ড, টু দ্য পিপল। সেই ক্ষেত্রে আপনাকে প্রেজেন্টেশন স্কিলস ছাড়া ইউ ক্যানট প্রেজেন্ট ইট। সো কমিউনিকেশন অ্যান্ড প্রেজেন্টেশন স্কিলসটা হলো এমন একটা বিষয় যে আপনার কাছে ধন সম্পদ আছে, বাট ইউ ক্যানট এক্সপ্রেস, ইউ ক্যানট এক্সপ্লোর ইউর ট্রেজার আনলেস ইউ হ্যাভ কমিউনিকেশন অ্যান্ড প্রেজেন্টেশন স্কিলস। সো যারা আমরা একাডেমিক ক্যারিয়ার গড়তে চাই, আপনারা জানেন যে এখন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, পাবলিক ইউনিভার্সিটি হোক বা প্রাইভেট ইউনিভার্সিটি হোক, আপনার প্রেজেন্টেশনের উপর একটা কোর্সই আছে,
কমিউনিকেশন স্কিলসের উপর একটা কোর্স আছে, পাবলিক স্পিকিংয়ের উপর কোর্স আছে। সো আপনি পাবলিক স্পিকিংয়ের উপর কোর্স যদি আপনি পরীক্ষায় ভালো লিখেন কিন্তু আপনি বলতে পারলেন না, হাউ রিডিকুলাস। আমি দু একটা ইউনিভার্সিটিতে পড়াই, সো আমি দেখি কিছু ইউনিভার্সিটির কারিকুলামটা এরকম যে পাবলিক স্পিকিং কোর্সের নাম হলো পাবলিক স্পিকিং, বাট লিখতে হয়। সো হাউ ফানি। আপনি পাবলিক স্পিকিংটা অবশ্যই স্পিকিংয়ের মাধ্যমে ওরাল আপনি কম্পিটেন্সিটা আপনি নেওয়ার চেষ্টা করবেন। একজন মানুষ যদি ভালো বলতে না পারে তাহলে তার যে এক্সপার্টাইজ, হি ক্যানট মোটিভেট আদার্স। বিকজ আমরা আমাদের চারপাশে কি দেখি যে আমাদের স্টুডেন্ট লাইফেও আপনারা দেখবেন যে ইউ হ্যাভ টু পারসিউ ইউর টিচার, ইউ হ্যাভ টু পারসিউ ইউর টিমমেটস, আই মিন স্টাডি মেটস। সেক্ষেত্রে আপনাকে ইউ হ্যাভ টু বি এবল টু স্পিক আপ, এবং সেটা আমাদের বর্তমান যুগে শুধু বাংলা ভাষাই পারলেই হবে না, যেহেতু ইউ আর নো লঙ্গার আ লোকাল সিটিজেন, ইউ আর এ গ্লোবাল সিটিজেন। এম আই রাইট অর রং? অফকোর্স আপনি ইউ উইল বি ট্রাভেলিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তখন কি আপনি বাংলায় কথা বলতে পারবেন? পারবেন না। আপনি বাংলাদেশে যখন থাকবেন, বাংলাদেশের কমিউনিটির সাথে যখন কথা বলবেন, দেন ইউল বি স্পিকিং ইন বেঙ্গলি। উই ট্রুলি লাভ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ। টু uphold the image of our mother language, we have to be able to represent it in English. সো আজকের যুগে আমরা দেখি যারা স্টুডেন্ট লাইফে আছেন তারা কিন্তু চমৎকার কেরিয়ার গড়ে ফেলছেন স্টুডেন্ট লাইফে। এই জন্য আমি বলবো যে স্টুডেন্টদের জন্য দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম অফ ইউর লাইফ টু ডেভেলপ ইউর কমিউনিকেশন অ্যান্ড প্রেজেন্টেশন স্কিলস ইন ইংলিশ। তাহলে আপনি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আপনি আপনার একাডেমিক অর্জন যেটা অ্যাচিভমেন্ট, অনার্স আর মাস্টার্স শেষ করার আগেই দেখবেন ইউল বি এবল টু হ্যাভ ভেরি ব্রাইটার ক্যারিয়ার। যারা আজকে ফ্রিল্যান্সার, বাংলাদেশে একটা ফ্রিল্যান্সিংয়ের একটা চমৎকার জায়গা, লক্ষ লক্ষ ডলার আজকে যারা আর্ন করছে তাদের স্ট্রাগলটা আপনি শুনে দেখবেন। ম্যাক্সিমাম কি বলে যে আমার প্রথমে স্ট্রাগল ছিল আমি ইংরেজিতে কমিউনিকেট করতে পারতাম না, যখনই আমি ইংরেজিটা শিখে নিলাম, কমিউনিকেশনটা খুব ভালো করলাম, তখন আমার ডিফারেন্ট কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আমার বায়ার আসতে শুরু করলো, বিকজ আই ক্যান মেক দেম আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ওয়ান্ট টু সে। সো আপনি কমিউনিকেশন পারলে এই বিষয়গুলো ইজি হয়ে যাবে, আর প্রেজেন্টেশন ভালো হবে, আপনার আদার্স যেই কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে সেটা ভালো হবে, এবং আপনি ডিবেটে ভালো করতে পারবেন। So this is for our youngsters, those who are studying still. আর যারা প্রফেশনাল, আমি বলবো যারা ইয়াং প্রফেশনাল, আপনি দেখুন একটি ভালো প্রতিষ্ঠানও পাবেন না যেখানে আপনি ইংরেজি ছাড়া প্রোগ্রেস করতে পারছেন। অবশ্যই আপনার সাবজেক্ট ম্যাটারে দক্ষতা থাকতে হবে, বাট পাশাপাশি আই শুড সাই ইউর কমিউনিকেশন অ্যান্ড প্রেজেন্টেশন স্কিলস ইজ আ মাস্ট। কারণ রব ব্রাউন একটি চমৎকার কথা বলেছিলেন, ইফ ইউ ক্যান স্পিক ইউ ক্যান মোটিভেট, and if you can motivate you can change lives. আমি যদি বাংলায় বলি যে রব ব্রাউন বলেছেন যে আপনি যদি কথা বলতে পারেন তাহলে আপনি মানুষকে মোটিভেট করতে পারবেন, উৎসাহ দিতে পারবেন, and if you can motivate, আর যদি আপনি মোটিভেট করতে পারেন তাহলে আপনি তাদের জীবন মানের উন্নয়ন করতে পারবেন। ভেরি সিম্পল। যারা আমরা ক্যারিয়ার ডেভেলপ করছি বা মিড লেভেল ক্যারিয়ারে আছি, সো আমাদের সবার একটা লক্ষ্য থাকে যে আমি ক্যারিয়ারে অনেক বেশি উচ্চতায় যেতে চাই। যারা ফর এক্সাম্পল ব্যাংকিং প্রফেশনে আছেন, উনি চান যে আমি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও হতে চাই। সো আপনি একটু খেয়াল করে দেখবেন, আপনি যদি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও হতে চান, আপনার রোলটা কি? ইউর রোল ইজ টু ম্যানেজ ইউর পিপল, রাইট? আপনার মূল কাজটাই কিন্তু টু ম্যানেজ ইউর পিপল। আপনি মানুষকে কখন ম্যানেজ করতে পারবেন, মোটিভেট করতে পারবেন, ইন্সপায়ার করতে পারবেন যদি আপনি কথা বলতে পারেন। আমি এরকম অনেক সিইওকে চিনি যে শুধুমাত্র তাদের কথার কারণেই আমরা সে যা বলে তাই করছি, ঠিক আছে? বিকজ টকিং অ্যান্ড স্পিকিং ইজ অ্যান আর্ট। এটা একটা মানে শিল্প। এটা যদি আপনি শিল্পের পর্যায়ে নিয়ে যেতে পারেন তাহলে আপনার কথা মানুষ মন্ত্রমুগ্ধের মতো শুনবেই। সো এটার জন্য বাংলায় যেরকমভাবে শেখা প্রয়োজন, সেই ওয়েতে ইংরেজিতেও শেখা প্রয়োজন। তাহলে আপনি আপনার কলিগদের কাছে খুবই জনপ্রিয় হবেন এবং আপনাকে সবাই এক্সপেক্ট করবে। মানুষ কিন্তু এটাই চায় যে উই ওয়ান্ট টু বি পপুলার ইন আওয়ার সার্কেল। সো আপনি সেটা হতে পারবেন, পপুলার হতে পারবেন। আপনার টার্গেট যেটা থাকবে, ইউ ক্যান অ্যাচিভ ইউর টার্গেট, ইউ ক্যান ইজিলি কমিউনিকেট উইথ ইউর কলিগস অ্যান্ড আদার পিপল, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আপনার মার্কেটে একটা ডিমান্ড তৈরি হবে। অনেকে আমরা এক জায়গায় অনেক দিন ধরে কাজ করি, আমরা লয়াল থাকি সেই জায়গার জন্য, আবার অনেকে আবার
অপরচুনিটি ক্রিয়েট হয় না যে আমাকে তো কেউ নেয় না, তাহলে না আমি যাব। সো কেন আপনাকে নেয় না, ইউ মাস্ট থিঙ্ক অফ যে আপনাকে কেন আরেকজন নিবে। ইউ মাস্ট থিঙ্ক অফ, ইউ মাস্ট অ্যাড সাম ভ্যালিউজ টু ইউর ক্যারিয়ার। আপনার যে বিষয়ে আপনি এক্সপার্ট, সেই বিষয়ে আপনি এক্সপার্ট থাকবেন, পাশাপাশি আপনাকে প্রেজেন্ট করার জন্য আপনার প্রেজেন্টেশন স্কিলসটা অবশ্যই প্রয়োজন। সো সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলছি। আমরা আজকে টেকনিক্স নিয়ে এতক্ষণ কথা বললাম, ইংরেজি ভাষায় আপনি দক্ষতার জন্য স্পিকিংয়ে বিশেষ করে প্রেজেন্টেশনে কী করবেন। এখন আমরা একটু অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলতে চাই যে কী ধরনের অ্যাক্টিভিটিস আপনি যদি করেন তাহলে আপনার স্পিকিং অ্যান্ড প্রেজেন্টেশনের যে একটা চ্যালেঞ্জে আপনি আছেন সেটা ওভারকাম করতে পারবেন। নাম্বার 1 হলো ডিসকাশনস। এভরিডে কিন্তু আমরা ডিসকাশন করি, আড্ডা দিই, অ্যান্ড দ্যাট মাস্ট বি টার্নিং ইনটু ইংলিশ। যারা রিয়েলি সিরিয়াস আজকে থেকে যারা এই ভিডিও শুনছেন তাদেরকে আমি বলবো, যদি আপনি সিরিয়াস হয়ে থাকেন, ভেরি প্যাশনেট হয়ে থাকেন যে না আমি এই বছর 2022 আমি এতে আমার ক্যারিয়ারটাকে রিশেপ করতে চাই, আমার ইংরেজিটাকে অনেক বেশি ভালো করতে চাই। সো আপনার জন্য প্রথম কথা আজকে আপনার অ্যাক্টিভিটির সেটা হলো ডিসকাশন। আপনি যত ডিসকাশন করবেন বাংলায় করবেন না, ইংরেজিতে করবেন। সো এটা যদি আপনি করতে পারেন দেখবেন ইউ উইল হ্যাভ 2 প্রবলেমস অ্যাটলিস্ট। 2টা সমস্যা আপনি দেখবেন যে কথা বলতে গিয়ে আপনি দেখছেন যে একটা সেন্টেন্স তৈরি করতে চাচ্ছেন বাট কোনোভাবেই সেই সেন্টেন্সটা আসতেছে না। সো এই যে একটা প্রবলেম, দিস ইজ রিয়েল লাইফ লার্নিং। সো প্রবলেম সলভিংয়ের মাধ্যমে আপনি শিখে ফেলবেন। দিস ইজ ভেরি এক্সেলেন্ট আই শুড সে আইডিয়া টু ওভারকাম ইউর চ্যালেঞ্জ। সেটা হলো আপনি দেখলেন যে একটা ওয়ার্ড পারতেছেন না, সাথে সাথে লিখে রাখেন, ভোকাবুলারিটা আপনি শিখে ফেলেন উইথ দ্য হেল্প অফ ইউর এল্ডার্স অর এনি ডিকশনারি। এবং আপনি একটা সেন্টেন্স তৈরি করতে পারছেন না, আপনি কারো হেল্প নিয়ে অথবা কোনো গ্রামার বইয়ের হেল্প নিয়ে সেই সেন্টেন্সটা বানিয়ে ফেলেন। তাহলে আপনি কিন্তু রিয়েল টাইম যে লার্নিংটা আপনার হয়ে যাচ্ছে, আপনার মুখস্থ করতে হচ্ছে না। মেমোরাইজেশন অ্যাকচুয়ালি কিলস, ইন্টারনালাইজেশন হেল্পস। আমি বারবার এই বিষয়টা ফোকাস করছি যে আপনি মেমোরাইজেশনের দিকে যাবেন না, ইন্টারনালাইজেশনের দিকে যাবেন। অলরাইট, সো ডিসকাশনগুলো আপনি ইন্টারেস্টিং টপিকের উপর করতে পারেন। যে বিষয়টা আপনার কাছে বেশি ইন্টারেস্টিং মনে হয় আপনি সেই বিষয় নিয়ে ডিসকাস করতে পারেন। আপনার কলিগের সাথে করতে পারেন, আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে করতে পারেন, বাট নেভার ফিল শাই। শাইনেস উইল গিভ ইউ নাথিং। এই জায়গায় আপনাকে শাইনেস কিছুই দিবে না। রাইট, যেখানে আপনার শাইনেস প্রয়োজন লাইফের সেই জায়গায় শাইনেস ইউজ করবেন। বিকজ ইসলামের দৃষ্টিতে আমরা জানি যে লজ্জা ইমানের একটা অঙ্গ। এই বাউন্ডারিতে আপনি লজ্জার বিষয়টা মাথায় রাখবেন। বাট ফর লার্নিং যে আপনি মিস্টেক করছেন, মানুষ হাসবে, লেট দেম লাফ, মানুষ হাসুক। যদি মানুষ হাসে আপনার ইংরেজি শুনে যে কি আজে বাজে ইংরেজি বলছেন, তখন কিন্তু আপনার ভিতরে একটা স্পিরিট তৈরি হবে, আরে মানুষ তো হাসতেছে, এখন আমি খুব ভালোভাবে অবশ্যই শিখে প্রমাণ করব যে না আমি পারি। সো ডিসকাশন আপনি অফিসে এসেই Assalamu alaikum, hello everybody, how are you today? I'm really happy. I cannot speak Bangla in the whole office. I'll be speaking English. বাংলা চূড়া বলেন না, পাবলিক হাসবে। আপনি একটা সময় পরে দেখবেন যে আপনি ভেরি কনফিডেন্ট হয়ে গেছেন। আপনি যখন সাইকেল চালানোর কথা আপনি যদি বলি, একটা নিউ লার্নার্স যখন নাকি সাইকেলটা চালাতে যায়, সে কি প্রথম দিনই একদম পারফেক্টলি সাইকেল চালাতে পারে, নাকি বারবার হোঁচট খায়, আছাড় খায়, বারবার হোঁচট খাচ্ছে, স্টাম্বলিং, রাইট? সো সেম ওয়েতে লার্নিং ইংলিশ ইজ লাইক ড্রাইভিং এ সাইকেল। একটা বাইসাইকেল চালানোর মতোই, যে আপনি শিখতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাবেন। দিস ইজ কল স্টাম্বলিং। তো স্টাম্বলিং হবে, তারপরে আবার ইনার্শা হবে, মানুষ পাছের লোকে কিছু বলে, এরপরে আবার শুরু করবেন। এইটা যদি আপনি ওভারকাম করতে না পারেন, বিলিভ মি, আপনার পক্ষে কোনো দিন ইংরেজি শেখা সম্ভব নয়। দিস ইজ আ চ্যালেঞ্জ ফর ইউ। আর যারা এটা করতে পারবেন তারা অবশ্যই শিখে যাবেন উইদিন আ ভেরি শর্টেস্ট পসিবল টাইম। সেটা 3 মাস হতে পারে, 1 মাস হতে পারে, ইট উইল ডিপেন্ড আপন ইউর সিরিয়াসনেস। সো আমরা আজ থেকে ডিসকাশনটা করব ইংরেজিতে, সেটা অফিসে হোক কিংবা আমাদের ক্যাম্পাসে হোক। এগ্রিড? অলরাইট, নেক্সট, রোল প্লেস, ভেরি ইম্পর্ট্যান্ট। রোল প্লেটা হলো আপনি কখনো নিজেকে ভাবেন যে ইউ আর দ্য সিইও অফ দিস কোম্পানি। ওয়াজ দ্য রং? কোনো সমস্যা নেই, অ্যাসপাইরেশনস থাকতেই পারে। সো সিইওর কী কী রোল হয়, সিইও কীভাবে মানুষকে মোটিভেট করে, সিইও কীভাবে কাজ করে অ্যাসাইন করে,
সিইও কিভাবে আপনাকে হেল্প আউট করে বিভিন্ন প্রবলেম সলভিং এর ক্ষেত্রে, আপনি এই রোলগুলো নিয়ে আপনি যে আই এম দ্য সিইও অফ দিস কোম্পানি, আই হ্যাভ হিউজ রেসপন্সিবিলিটিস টু ডেভেলপ দিস কোম্পানি, ফার্স্ট অফ অল আই হ্যাভ টু engage right people at the right department, right? And then I have to make them productive and I have to achieve my target. এই যে আপনি তখন সিইও হওয়ার পরে দেখবেন যে আপনার ভিতরে একটা ভাব চলে আসবে, যে আপনি বুঝতে পারবেন যে এই কাজগুলো আমার করা দরকার, তাকে ওই জায়গায় ট্রান্সফার করা দরকার, আরেকজনকে ওই জায়গা থেকে এই জায়গায় নিয়ে আসা দরকার। সো আপনি এথিক্যালি করবেন, যাকে যে জায়গায় ভালো রাখলে কাজ হবে সেটা করবেন। কারণ এই বিষয়গুলো নিয়ে আপনি একটা রোল প্লে করবেন। অ্যানাদার আপনি রোল প্লে করতে পারেন যে ইউ আর দ্য প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি। আপনি প্রাইম মিনিস্টার হলে কি করতে চান, হোয়াট ইউ ক্যান ডু ফর দ্য কান্ট্রি, রাইট? হোয়াট ইউ ক্যান ডু ফর দ্য কান্ট্রি পিপল। তখন আপনার একটা ইন্সপিরেশন আসবে, এইভাবে আপনি রোল প্লে করতে পারেন, রাইট? ফর এক্সাম্পল আপনি একটা ধরতে পারেন যে আমি বাংলাদেশের একটা মেইন সমস্যা দূর করতে চাই, দ্য মেইন প্রবলেম অফ দিস কান্ট্রি আই উড লাইক টু সলভ। I would like to work with the government, I would like to work with the non-government organizations. যেমন আমাদের দেশে বা স্পেশালি ইন ঢাকা সিটি ডাস্ট একটা বড় প্রবলেম। এখানে ডাস্টের জন্য আমাদের অসংখ্য লোক প্রতিনিয়ত ধুলাবালির জন্য অসুস্থ হয়ে যাচ্ছে। সো আপনি একটা প্ল্যান করতে পারেন যে ইফ আই ক্যান বিকাম দ্য মেয়র অফ দিস সিটি, ওয়ান ডে আই মাস্ট বি এবল টু রিমুভ দিস প্রবলেম। আমার এই দেশটা কী হবে, আমার এই শহরটা গ্রিন হবে, ক্লিন হবে, হেলদি হবে। সো আমি 3টা রেজুলেশন নিয়ে কাজ করতে চাই। সো আপনি এটা নিয়ে এখন কথা বলার চেষ্টা করেন যে ইফ আই বিকাম দ্য মেয়র অফ দিস সিটি, I must look into many issues. First of all, I must think this city must be clean, green and healthy. Alright? So এইভাবে আপনি নিজেকে বিভিন্ন রোলে নিজেকে সেট করবেন, তাহলে আপনি কথা বলার অনেক স্কোপ পেয়ে যাবেন, অপরচুনিটি পেয়ে যাবেন, এবং এই কথা বলাটা হবে ন্যাচারাল। আপনি ইউ উইল নেভার স্পিক আউট অফ ইউর মেমোরাইজেশন। তখন আপনার লিডারশিপটাও ডেভেলপ হবে। স্পিকিং ইজ রিলেটেড টু লিডারশিপ, কমিউনিকেশন ইজ রিলেটেড টু লিডারশিপ। আপনি কথা না বলতে পারলে আপনি ইউ ক্যান নেভার বি দ্য লিডার। ম্যাক্সিমাম লিডার আপনি দেখবেন ভালো স্পিকার, রাইট? সো লিডার্স হ্যাভ টু বি এবল টু স্পিক। এই লিডারশিপের মূল কাজ কি? পারসুয়েশন, রাইট? মোটিভেশন, কমিউনিকেশন। সো একজন পারসিউ কখন করতে পারবে? যখন সে কথা বলতে পারবে, হোক সেটা বাংলায় কিংবা ইংরেজিতে। আর আমরা চাই যে আপনি গ্লোবাল প্রফেশনাল হবেন, গ্লোবাল লিডার হবেন। সো গ্লোবাল লিডার যদি হতে চান তাহলে আপনাকে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট হতে হবে, রাইট? দেন কামিং আপ নেক্সট অ্যাক্টিভিটিস, ব্রেইন স্টর্মিং। এটা খুবই ইম্পর্ট্যান্ট ভাষা শেখার জন্য, প্রেজেন্টেশন শেখার জন্য। আমরা অনেক সময় দেখি একটা কমন কথা যে আমি কি বলবো, কিভাবে বলবো, এটা খুঁজে পাই না। we're just groaming in the dark. আমরা একদম মানে কিছুই ব্ল্যাঙ্ক হয়ে যায় যে আমি কি বলবো। আপনাকে জিজ্ঞেস করা হয় যে প্লিজ ইংরেজিতে আপনি 2 মিনিট কথা বলেন, আপনি উত্তর দেন কি? আমার সাথে অনেকে অ্যাগ্রি করবেন যে আমি কি বলবো, তারপরেই আবার বলেন যে আমি কিভাবে বলবো, রাইট? সো কি বলবো, এই কিভাবে বলবো, what to say and how to say, এই প্রবলেমটাকে সলভ করার জন্য আপনাকে ব্রেইন স্টর্মিং শিখতে হবে। You have to utilize your super brain. সেটা হলো আপনাকে যখন একটা টপিক দেওয়া হয় যে প্লিজ say something about environment pollution in your country, তখন আপনাকে ব্রেইন স্টর্মিংয়ের মাধ্যমে এটা আগে টপিকগুলো বের করে নিতে হবে যে আমি what I am going to say, আমি কি বলতে চাচ্ছি। সো ব্রেইন স্টর্মিং ইজ মাস্ট। আপনি ভাষা শিখতে হলে শুধু গ্রামার ভোকাবুলারি যথেষ্ট তা নয়, আপনাকে অবশ্যই ব্রেইন স্টর্মিং করতে পারতে হবে। ইভেন বাংলায়ও দেখবেন অনেকে কথা বলতে পারে না, স্টাক হয়ে যায় যে এত কথা আমি বলতে পারি না, বিকজ তার একটা মেন্টাল ব্লক সেখানে তৈরি হয়ে আছে। সে এরপরের চিন্তা করতে পারছে না, এরপরে চিন্তা করতে পারছে না, রাইট? তার যে আউটলুকটা ডেভেলপ হচ্ছে না। আপনার আউটলুক ডেভেলপ করার জন্য, আপনার পার্সপেক্টিভটা ডেভেলপ করার জন্য আপনাকে ব্রেইন স্টর্মিং করতে পারতে হবে, ব্রেইনটাকে খাটাতে পারতে হবে, রাইট? নেক্সট আমরা মোস্ট কমনলি ইউজড একটা স্ট্র্যাটেজি বা অ্যাক্টিভিটি, সেটা হলো স্টোরি টেলিং। এটা ইজ আ ভেরি ক্রিয়েটিভ অ্যাপ্রোচ। আপনি যদি স্টোরি টেলিং করার প্র্যাকটিস করেন
তাহলে দেখবেন যে একটা সময় আপনি কথা বলতে গিয়ে আর কখনই আটকাবেন না। আমরা যদি দেখে থাকি যে ফর এক্সাম্পল একটা টপিক আপনাকে দেয়া হলো এরকম যে জাকাত is a wonderful tool to eradicate poverty in Bangladesh. How? এইভাবে আপনাকে একটা সেন্টেন্স বলা হলো। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট থেকে আপনাকে দেওয়া হলো যে স্টোরি কমপ্লিট করতে হবে আপনাকে, ঠিক আছে? যে জাকাত ইজ আ ওয়ান্ডারফুল টুল টু ইরাডিকেট পভার্টি ইন বাংলাদেশ। হাউ? এখন আপনি কিভাবে এগোবেন, ব্রেন স্টর্মিং করবেন, ঠিক আছে? জাকাতটা কিভাবে এই পভার্টি, দারিদ্রতা দূর করার জন্য একটা চমৎকার মাধ্যম হতে পারে। আমাদের দেশে দারিদ্রতা আজকেও প্রবলেম, ইন দ্য নেক্সট 20 years or 50 years মনে হয়, আমার কাছে মনে হচ্ছে স্টিল ইট উইল রিমেইন আ প্রবলেম আনলেস অ্যান্ড আনটিল আমরা ইসলামিক ফাইন্যান্সের যেই ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ আছে, জাকাত, ওশর, খরাজ, সাদাকা, তারপর হলো কারদাল হাসান, ইসলামিক মাইক্রো ফাইন্যান্স, এই অ্যাপ্রোচটাকে যদি আমরা না নিয়ে আসি তাহলে আমাদের দেশে বা সারা পৃথিবীর কোথাও জাকাত পুরোপুরিভাবে নির্মূল হওয়া অসম্ভব। সো আপনাকে এটা নিয়ে একটা স্টোরি টেলিং করতে বলো, তখন আপনি ট্রাই বাই ইয়োর সেলফ। ফর এক্সাম্পল আমি যদি আপনাকে একটু হেল্প করি, আপনি বললেন যে জাকাত ইজ আ ওয়ান্ডারফুল টুল টু ইরাডিকেট পভার্টি ইন বাংলাদেশ বিকজ জাকাত ইজ আ সাইন্টিফিক সিস্টেম ওয়ার the person who is a payer of zakat, he is giving a zakat, and this zakat is distributed to specific some fields, and zakat should be given in such a way that in this year I have taken zakat, but in the following year I'll be the payer of zakat. So zakat actually empowers, right? Zakat never give you the way that you have given one shari or any single amount which is not helping you out to eradicate your poverty. Zakat is a comprehensive way to take you out from the poverty circle and empower you in such a way so that you can give zakat in the next year. যে এরকম করে আপনি একটা স্টোরি বানান, ঠিক আছে? সো এই স্টোরি টেলিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আপনার ক্রিয়েটিভিটি বাড়বে, ইমাজিনেশন পাওয়ার বাড়বে, অ্যান্ড দিস ওয়ে আপনি আপনার লিডারশিপ স্কিলস ডেভেলপ করতে পারবেন, আপনি পাওয়ারফুল অ্যান্ড ইম্প্যাক্টফুল কথা বলতে পারবেন। সো হ্যাভিং সেড দ্যাট, আমরা এই কয়েকটা অ্যাক্টিভিটি আমরা যদি পালন করি, দ্যাট উড বি ওয়ান্ডারফুল ফর ইউর লার্নিং ইংলিশ। অ্যান্ড ফাইনালি আমি যেটা কথা বলতে চাই, মেথড এবং অ্যাপ্রোচ, যে আপনি কোন মেথডে শিখবেন, কোন অ্যাপ্রোচে শিখবেন। সো বর্তমান বিশ্বে সবচাইতে জনপ্রিয় যে মেথড এখন চলছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে, সেটা হলো পোস্ট মেথড প্যাডাগজি। এটার একটা চমৎকার দিক হলো এটা সব ধরনের মেথডের যে বাইন্ডিংসগুলো আছে এগুলো থেকে এটা বের হয়ে একটা ফ্রি স্টাইল, অর্থাৎ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের একটা ফ্রেমওয়ার্ক আছে, ডিরেক্ট মেথডের একটা ফ্রেমওয়ার্ক আছে, গ্রামার ট্রান্সলেশন মেথডের একটা ফ্রেমওয়ার্ক আছে। ওই ফ্রেমওয়ার্ক থেকে এটা বের হয়ে প্রত্যেকটা মেথডের ভালো জিনিসগুলো নিয়ে এই পোস্ট মেথড প্যাডাগজি। সো আপনি প্রত্যেকটা জিনিসের ভালো জিনিস নিয়ে শেখার চেষ্টা করবেন, রাইট? ফর এক্সাম্পল কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ যেটা, এটার একটা চমৎকার দিক হলো ইট ফোকাসেস অন কমিউনিকেশন। যে আপনি যখনই কথা বলবেন, যখনই শিখবেন, আপনি দেখবেন যে আপনার এই লার্নিংটা দিয়ে কমিউনিকেশন হচ্ছে কিনা। সো আপনি ওখান থেকে এটা চেক করতে পারেন। আরেকটা হলো ডিরেক্ট মেথড, যেটা ইংলিশ মিডিয়াম স্কুলে প্রচলিত এখন। ডিরেক্ট মেথডটা কি? যে আপনার ইংরেজি দিয়েই শিখতে হবে, লার্ন ইংলিশ থ্রু ইংলিশ, রাইট? বাংলা দিয়ে ইংরেজি শিখবেন না, ইংলিশ মিডিয়ামের মাধ্যমে ইংরেজি শিখবেন। সো আপনি ওখান থেকে এটা চেক করতে পারেন। আবার গ্রামার ট্রান্সলেশন মেথড যে খুবই খারাপ তা কিন্তু নয়, এখানে কিছু ভালো জিনিস রয়েছে। জিটিএম যেটা গ্রামার ট্রান্সলেশন মেথড, এখান থেকে আপনি আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আপনি মাতৃভাষার সহযোগিতা নিতে পারেন, যেটা আমরা একটু আগে বলেছিলাম, ইউপিপি, আন্ডারস্ট্যান্ডিং প্র্যাকটিস পারফেক্টনেস। এর একটা আমি মজার কাহিনী বলি। অনেক স্টুডেন্ট যারা প্রথমেই ব্রিটিশ কাউন্সিলে যান, কিছুই ভালো পারেন না, তখন তারা হতাশ হয়ে আবার ফিরে আসেন, কারণ সে কিছুই বুঝতেছে না।
সেই তার স্পিকার তো ওয়ার্ল্ড ফেমাস স্পিকার্স যারা ওখানে পড়ায়, দে আর ওয়ার্ল্ড ফেমাস ল্যাঙ্গুয়েজ টিচার আনডাউটেডলি, বাট ওখান থেকে সে রিসিভ করতে পারছে না বিকজ আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম। সেই জন্য আপনি জিটিএম থেকে আন্ডারস্ট্যান্ডিং প্রবলেমটা দূর করার জন্য আপনি মাতৃভাষায় একটু হেল্প নিতে পারেন, রাইট? সো এই হলো পোস্ট মেথড প্যাডাগজি, যে আপনি প্রত্যেকটা মেথড থেকে অ্যাপ্রোচ থেকে ভালো যেটা সেটা আপনি নেবেন, রাইট? সেকেন্ডলি, আজকের যুগে আমরা যদি ভালো ল্যাঙ্গুয়েজ শিখতে চাই বা কমিউনিকেশন শিখতে চাই, আমাদেরকে CLL, যেটাকে বলা হয় কোলাবোরেটিভ ল্যাঙ্গুয়েজ লার্নিং। কোলাবোরেশন ইজ ইম্পর্টেন্ট। আপনি আপনার ক্যাম্পাসে দেখবেন যে 10 জন স্টুডেন্টদের মাঝে 3 জনই ভালো পেয়ে যাবেন বা 4 জনই ভালো পেয়ে যাবেন, তখন আপনি তাদের হেল্প নেবেন। আপনি যারা ভালো আছেন তারা আপনাকে শেখাবে। টিচারের পক্ষে সম্ভব নয় 40 জন 50 জন স্টুডেন্টকে শেখানো, বাট একজন ভালো লার্নার একজন উইক লার্নারকে শেখাতে পারে খুব ইজিলি। এটাকে আমরা বলি কোলাবোরেশন। কোলাবোরেশন ছাড়া লার্নিং, পারফেক্ট লার্নিং ইজ ইম্পসিবল। সো কোলাবোরেটিভ লার্নিং যেটা খুবই আজকের যুগে খুবই ব্যাপকভাবে সমাদৃত এবং ব্যবহৃত, ইউ মাস্ট ট্রাই ইট। যে ভালো পারে আপনার অফিসে হোক কিংবা ইউনিভার্সিটিতে হোক, আপনি তার সাথে একটু লেগে থাকবেন, ভাই ইউ আর মাই মেন্টর, সো প্রোভাইড মি সাম মেন্টরশিপ। আপনার ইংরেজি বলার এত চমৎকার, আমি আপনার কাছ থেকে শিখতে চাই। আই স্টিল রিমেম্বার মাই মেন্টার্স। আমি সূর্য সেন হল থেকে মহসিন হলে দৌড়াতাম, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবে যেতাম। সো আমার মেন্টরসরা দে হেল্প মি আ লট। সো টেক আ মেন্টর, ফিক্স আ মেন্টর। আপনি তাকে খাওয়ান মাঝে মাঝে, ঠিক আছে? তার সাথে আপনি ঘোরাফেরা করেন, চলাফেরা করেন। এই মেন্টরশিপটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি সিজেডএমকেও একজন মেন্টর হিসেবে চিন্তা করতে পারেন যে ভাই আপনাদের কাছ থেকে আমরা শিখতে চাই, আমাদেরকে শেখার জন্য হেল্প আউট করেন, রাইট? সো মেন্টরিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে মেন্টর যদি আপনি পেয়ে যান, আপনি কোলাবোরেটিভ ল্যাঙ্গুয়েজ লার্নিংটা হয়ে যাবে। অ্যান্ড দেন ফাইনালি যেই অ্যাপ্রোচটা নিয়ে কথা বলো সেটা হলো SCL। এটা বিশেষ করে আমি আমাদের টিচারদেরকে বলতে চাই, যারা টিচিংয়ে আছেন, ইংরেজি ভাষা পড়াচ্ছেন, বিশেষ করে গ্রাম অঞ্চলে পড়াচ্ছেন বা ক্লাস 5 থেকে বা 6 থেকে 10 পর্যন্ত যারা পড়াচ্ছেন, ওই সময়টা কিন্তু লার্নিংয়ের পারফেক্ট টাইম। ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের একটা পিক টাইম হলো 5 থেকে 14 বছর বয়স। যদি আমরা এটা চিন্তা করি, প্রাইমারি থেকে এটা সেকেন্ডারি লেভেল পর্যন্ত। সো প্রাইমারি থেকে সেকেন্ডারি লেভেল পর্যন্ত এটা ল্যাঙ্গুয়েজ শেখার একটা পিক টাইম। এরপরে কিন্তু ল্যাঙ্গুয়েজ লার্নিংটা আস্তে আস্তে মানে কমতে থাকে। আমাদের যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস আছে আমাদের, LAD, আল্লাহ আমাদের যে ডিভাইস দিয়েছেন আমাদের মাথায়, LAD, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এই ডিভাইসটা বেশি কাজ করে এই সময়ে 5 থেকে 14 বছর বয়সে। সো আমি আমাদের টিচারদেরকে বলবো, সম্মানিত টিচারদেরকে, যে আপনি যদি ইংরেজি যাদেরকে শেখাচ্ছেন, প্লিজ আপনি আগে শিখে নেন। শিখে আপনি আপনার স্টুডেন্টদেরকে শেখান। শেখার কোনো বয়স নেই। আপনি ট্রাই করেন, তাহলে দেখবেন যে ওই স্টুডেন্টরা গ্লোবাল লিডার্স হবে। দে উইল ফিল প্রাউড অ্যাবাউট ইউ, যে আমার টিচার আমাকে প্রাইমারিতেই শিখিয়েছেন, আমাকে সেকেন্ডারি লেভেলেই শিখিয়েছেন, এই জন্য আমি ইউনিভার্সিটিতে এসে অনেক ভালো রেজাল্ট করতে পেরেছি। সো সেটা কীভাবে করবেন আপনারা? সেটা স্টুডেন্ট সেন্টার্ড লার্নিং, এটাকে বলা হয় SCL, স্টুডেন্ট সেন্টার্ড লার্নিং। আমাদের দেশের ক্লাসরুমগুলো, আমার সাথে অবশ্যই অনেকে এগ্রি করবেন, আর এগ্রি না করলেও আমি বলতে চাই যেটা সত্য কথা, সেটা হলো ক্লাসরুমগুলো টিচার সেন্টার্ড। সারাক্ষণ টিচার বলে যায়, টিচার বলে যায়, টিচার বলে যায়, স্টুডেন্টদের বলার কোনো সুযোগই থাকে না। ইট মাস্ট বি টার্নিং ইনটু স্টুডেন্ট সেন্টার্ড। যে লার্নিংটা আপনি তখনই হবে যখন আপনি আপনার ক্লাস থেকে চান কি, যে আপনার স্টুডেন্টরা অনেক বড় লিডার হোক, ভালো কিছু করুক জীবনে, তাদেরকে সুযোগ দিতে হবে। আপনার টিচার সেন্টার্ড ক্লাসরুমটাকে টার্ন করতে হবে স্টুডেন্ট সেন্টার্ড ক্লাসরুম। তাহলে আপনার স্টুডেন্টরা বলার সুযোগ পাবে, তাদের লিডারশিপ গ্রো করবে, কমিউনিকেশন স্কিলস ডেভেলপ হবে, অ্যান্ড দে উইল বি দ্য গ্লোবাল অ্যাসেট। এবং বাংলাদেশের যেই শিক্ষার্থী আমরা বলবো দে আর সুপার ব্রিলিয়েন্ট, তাদেরকে আপনি একবার যদি রাস্তা দেখিয়ে দিতে পারেন, দে উইল বি এবল টু লিড দ্য হোল ওয়ার্ল্ড, নট অনলি দ্য হোল কান্ট্রি। সো ল্যাঙ্গুয়েজটাকে আমরা শিখতে চাই আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেল পর্যন্তই। এই লেভেলের যারা টিচার আছেন তাদেরকে আমি সবিনয়ে বলছি, আপনারা কাইন্ডলি ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখে নেন। শিখে আপনাদের স্টুডেন্টদেরকে স্টুডেন্ট সেন্টার্ড লার্নিংয়ের মাধ্যমে শিখে নেন, তাদেরকে রেইনফোর্স করেন, মোটিভেট করেন,
দেখবেন যে ওয়ান ডে দে উইল বিকাম দ্য অ্যাসেট ফর দ্য কান্ট্রি। এবং ভাষা শুধুমাত্র একটি কমিউনিকেশনের মাধ্যম নয় আজকের যুগে। দিস ইজ কল ওয়েপেন। এটাকে ওয়েপেন হিসেবে আখ্যায়িত করা হয়। ওয়েপেন দিয়ে আমরা কী করি? যুদ্ধ করে জিতে আসি। ভাষাটাও সেম। আপনি যদি ভাষার প্রেজেন্টেশনটা ভালো পারেন, আপনি আপনার কাঙ্ক্ষিত যে লক্ষ্য, সেই লক্ষ্যে অবশ্যই পৌঁছতে পারবেন। সো আমরা আজকে সাম আপ করতে চাই যা বলেছি। সো যারা ইংরেজি শিখতে চান, স্টুডেন্ট হোক কিংবা ইয়াং প্রফেশনাল হোক, আপনার মাথায় রাখবেন যে আমার ক্যারিয়ার ডেভেলপের জন্য ইংরেজি শেখা অত্যাবশ্যকীয়। আমরা যেহেতু দুটো স্কিলস নিয়ে কথা বললাম আজকে, লিসনিং এবং স্পিকিং, এবং একটা সাব স্কিলস নিয়ে কথা বললাম, প্রেজেন্টেশন। এর বাইরেও আপনার রিডিং এবং রাইটিং আছে। যারা দেশের বাইরে পড়াশোনা করতে চাইবেন তাদেরকে IELTS করতে হবে। তাহলে আপনার আইএলটিএস করতে হলে অবশ্যই আপনার 4টা স্কিলসই দক্ষতা থাকতে হবে। সো 4টা স্কিলসের দক্ষতা আসার আগে আমি বলবো প্রাইমারিলি আপনাকে স্পিকিংয়ে দক্ষতা নিয়ে আসতে হবে, বিকজ স্পিকিং ইজ দ্য প্রাইমারি স্কিলস। স্পিকিং আপনার দক্ষতা আসলে আপনি দেখবেন যে লিসনিংয়ে দক্ষতা চলে আসছে এবং রিডিং রাইটিংয়েও অনেকটা আপনি দক্ষতা চলে আসবে। সো গ্র্যাজুয়ালি আপনি আগাবেন। সো দ্য ফার্স্ট স্টেপ আপনার ক্যারিয়ারের জন্য, যদি দেশের বাইরে পড়াশোনা করতে চান, আইএলটিএসে ভালো স্কোর পেতে চান, আপনি আগে স্পিকিংয়ে দক্ষ হন, তারপর আপনি লিসনিংয়ে হবেন, অ্যান্ড গ্র্যাজুয়ালি আপনি রিডিং এবং রাইটিংয়ে যাবেন। সো আজকের এই প্রফেশনালস যারা গ্লোবাল লিডার হতে চান, তাদেরকে আমরা বলবো আপনি প্রফেশনাল ক্যারিয়ার ডেভেলপ করার জন্য ইংরেজি অত্যাবশ্যকীয়। ইংলিশ ইজ আ মাস্ট, বিকজ ইট ইজ কনসিডার্ড আ কিংস ল্যাঙ্গুয়েজ। সো আশা করবো আপনারা এই আজকের এই লেকচার থেকে উপকৃত হয়েছেন। যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, আমরা আশা করব যে CZM আপনাদের জন্য এরকম সাদাকায়ে জারিয়া, এডুকেশন প্রমোটিং, ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম আরও নিয়ে আসবে, সো দ্যাট ইউ ক্যান বিকাম দ্য অ্যাসেট অফ দিস কান্ট্রি। সো ইংলিশ is for career development, for academic advancement. Academic advancement hope, career development hope, English is a must. So keep learning English, keep learning your presentation. So today you are learner and tomorrow you will be the global leader. Thank you. Assalamu alaikum.